আসসালামু আলাইকুম। আন্দ্রে অ্যাডামসের কোচিং ক্যারিয়ারের ব্যাপারে বাংলাদেশের অনেকেরই খুব একটা ধারণা ছিল না। ভদ্রলোক যে সময়টা নিউ সাউথ ওয়েলসের কোচ ছিলেন তখন মিচেল স্টার্কের পার্সোনাল মেন্টর হিসেবে কাজ করেছেন এবং মিচেল স্টার্কের ক্যারিয়ারটা এই পর্যন্ত আসার পেছনে আন্দ্রে অ্যাডামসের গুরুত্ব অনেকাংশে অপরিসীম। পরবর্তী সময় তিনি যখন অকল্যান্ডের হয়ে কাজ করেছেন তখন লকি ফার্গুসনের পার্সোনাল মেন্টর হিসেবে কাজ করেছিলেন এবং লকি ফার্গুসনের ক্ষেত্রেও বলা হয় যে তার ক্যারিয়ারের এই পর্যায়ে আসার পেছনে আন্দ্রে অ্যাডামসের গুরুত্ব অপরিসীম। তিনি অস্ট্রেলিয়া টিমের সঙ্গে কাজ করেছেন, নিউজিল্যান্ড টিমের সঙ্গে কাজ করেছেন। বাংলাদেশের এই টিমটায় আসার পর তার কার্যকারিতাও কিন্তু বাংলাদেশ পেয়েছে। বিশেষ করে এই টেস্ট সিরিজে একটা বিষয় খেয়াল করে দেখবেন, বোলিং প্ল্যানটা কিন্তু অসাধারণ ছিল, বিশেষ করে পেস বোলারদের বোলিং প্ল্যানটা। একটা খুব উল্লেখযোগ্য বিষয়, পাকিস্তানি ব্যাটাররা আউটসাইড অফ স্ট্যাম্প বলগুলো পেলেই সেগুলোকে তারা রাশ শট খেলতে চায় এবং সেই রাশ শট খেলাটার জন্য বাংলাদেশের বোলারদের দায়িত্বটা ছিল, প্ল্যানটা ছিল এরকম, তাদেরকে রাশ শট খেলতে বাধ্য করা, এমন জোনে বল পিচ করানো যাতে তারা রাশ শট খেলতে বাধ্য হন, অফ স্ট্যাম্পের বাইরে, লেন্থটার জায়গাটা একটু সামনের দিকের লেন্থের জায়গাটা। তবে একটা বিষয় উল্লেখযোগ্য, এই যে লেন্থ ম্যানেজমেন্টের জায়গাটা কিংবা প্ল্যান অনুযায়ী বোলিং করার জায়গাটা কিন্তু স্কিলের উপর নির্ভর করে। সেই স্কিলটাও একটা সমন্বিত প্রচেষ্টার ফসল। আড়াই মাসের যে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পটা হয়েছিল টেস্ট টিমের প্লেয়ারদেরকে নিয়ে, এই ক্যাম্পটা কিন্তু প্লেয়ারদের স্কিল ডেভেলপমেন্টে অনেক বেশি মাত্রায় ভূমিকা রেখেছে। সামগ্রিকভাবে আপনি গেল 4 বছর ধরে বাংলাদেশের ক্রিকেটে যে পেস বিপ্লবটা লক্ষ্য করছেন, সেই পেস বিপ্লবের পেছনে অন্যতম বড় কারিগর কিন্তু লোকাল পেস বোলিং কোচেরা। মাহবুব আলী জ্যাকি স্যার রয়েছেন, নাজমুল ইসলাম ভাই রয়েছেন, লাস্ট বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে তারেক আজিজও কাজ করে গেছেন। সুতরাং এই যে প্লেয়ারদের স্কিল ডেভেলপমেন্টের জায়গাটা, সেটা কিন্তু খুব উল্লেখযোগ্য। তবে এই পেস বিপ্লবটা মূলত শুরু হয়েছিল এই ভদ্রলোকের আমলে। তার নাম হচ্ছে ওটিস গিবসন। 2021 সালের ওই সময়টাতে আপনি একটু চিন্তা করে দেখেন, মাউন্ট মঙ্গানুইতে বাংলাদেশ টেস্ট ম্যাচ জিতেছিল এবং তার পরবর্তীতে ধারাবাহিকতায় অ্যালান ডোনাল্ড আসলেন, সেই ধারাবাহিকতাটাকে বজায় রাখলেন। সাউথ আফ্রিকার মাটিতে তাসকিন আহমেদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সিরিজটা জয়লাভ করার জন্য। ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশ যে সিরিজটা জিতেছিল দেশের মাটিতে, সেই সিরিজটাতেও ইবাদত হোসাইন সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী বোলার ছিলেন। আমি আসলে পুরো ধারাবাহিক প্রক্রিয়াটা একটু আপনাদের সামনে বর্ণনা করতে চাই। ওটিস গিবসন যে সময়টায় বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের পেস বোলিং কোচ ছিলেন, তখন থেকে একটা পলিসি এই সেক্টরে চালু হয়েছে এবং সেই পলিসিটা হচ্ছে একটা ব্রাঞ্চ অফ পেস বোলার যারা কিন্তু সরাসরি ন্যাশনাল ক্রিকেট টিমের কোচেদের দ্বারা আশীর্বাদ পুষ্ট। অর্থাৎ ওটিস গিবসনের শেষ সময় একটা ব্রাঞ্চ অফ পেস বোলারদেরকে নিয়ে তিনি তাদেরকে উন্নতি করার কাজগুলো করছিলেন এবং সেই সঙ্গে লোকাল কোচেস যারা আছেন পেস বোলিং সার্কিটে, তাদেরকে নিয়েও তিনি কাজ করা শুরু করেছিলেন, যাতে এই লোকাল কোচগুলো আলটিমেটলি সবার মধ্যেই সেই বার্তাটা দিতে পারে কিংবা সবার মধ্যে সেই প্রপার কোয়ালিটিফুল ক্রিকেট কোচিংয়ের ধাপটাকে অনুসরণ করাতে পারেন। এই জায়গাটা খুব উল্লেখযোগ্য ব্যাপার, আপনাদের মনে আছে কিনা, মাউন্ট মঙ্গানুইতে যখন বাংলাদেশ টেস্ট জিতেছিল, টেস্ট টিমের বোলারদের বিশেষ করে ইবাদত এবং যারা ছিলেন তাদের লেন্থ ম্যানেজমেন্টটা নিয়ে অনেক কথা হয়েছিল যে বাংলাদেশের পেস বোলাররা এত সুন্দর লেন্থ ম্যানেজমেন্ট করতে জানে, কোন ধরনের উইকেটে কী ধরনের লেন্থে বোলিং করতে হয়, সেই গেম সেন্স ডেভেলপমেন্টটা তখন থেকে খুব ভালো মতো হয়েছিল। কটনি ওয়ালসের সময় যে বিষয়টা লক্ষণীয় ছিল তা হচ্ছে পেস বোলাররা খুব শর্ট অফ লেন্থের বল করতেন, একদম যে কোনো ধরনের উইকেটে শর্ট অফ লেন্থের বল করতেন। বাট ওটিস গিবসনের সময় থেকেই পেস বোলারদের লেন্থ ম্যানেজমেন্টের জায়গাটা অনেক ত্বরান্বিত হতে থাকে। এর পরবর্তী সময় একটা জিম্বাবুয়ে সিরিজ ছিল, যে জিম্বাবুয়ে সিরিজে ঘাসের উইকেট বানানো হয়েছিল এবং সেই ঘাসের উইকেটে তাসকিন সহ অন্যান্য পেস বোলাররা সামনের লেন্থ থেকে কিভাবে মুভমেন্ট আদায় করতে হয়, সামনের লেন্থ থেকে ঘাসের উইকেটে কিভাবে একদম ম্যাক্সিমাম ফ্যাসিলিটিস আদায় করতে হয়, সেই জায়গাটা লক্ষ্য করা গেছে। 23 সালের বিশ্বকাপের আগের যে সময়টা, 22 থেকে 23-এর বিশ্বকাপের আগ পর্যন্ত সময়টা তো বাংলাদেশ ক্রিকেটে একটা খুব ভালো সময় গেছে। সেই সময়টাতে কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম সাউথ আফ্রিকার মাটিতে বাংলাদেশের পেস বোলিং ইউনিট বেশ ভালো কাজ করেছে। গিবসন যে ধারাটা শুরু করে দিয়ে গিয়েছিলেন যে একটা ব্রাঞ্চ অফ পেস বোলার্সদেরকে একটা বিনি সুতোর মালায় এক সূত্র গেথে এবং যারা ন্যাশনাল টিমে খেলেন নাই সেই সমস্ত পেস বোলারদেরকেও কিন্তু ওই সার্কিটে নিয়ে আসা এবং ওই অনুযায়ী পরিচর্যা করার জায়গাটা, অ্যালান ডোনাল্ড সেটাকে একটা অন্য রূপ দান করেছেন। পেস বোলারদের
দেখা গেছে যে নিজেকে বুঝতে পারা, নিজের সক্ষমতা বুঝতে পারার যে ক্যাপাবিলিটির জায়গাটা, আপনি পরবর্তী সময় চিন্তা করেন যে ইবাদতকে শুধুমাত্র লাল বলের ক্রিকেটের জন্য চিন্তা করা হতো, কিন্তু সেই ইবাদত সাদা বলের ক্রিকেটে এসে উইদিন 2 or 3 মান্থস সাদা বলের ক্রিকেটে তিনি অপরিহার্য সদস্য হয়ে গিয়েছিলেন। পেস বোলারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে কাজ করা শুরু হয়েছিল সেই সময়টাতে, কারণ ওয়ার্কলোড ম্যানেজমেন্টে এমন একটা বিষয় যেটা তাসকিন আহমেদকে একটা সময় তার ক্যারিয়ার বড় করতে দিচ্ছিল না, কিন্তু পরবর্তীতে এই যে পেস বোলাররা যে ধারাবাহিকতাটা বজায় রেখেছেন, সেই ধারাবাহিকতার পেছনে অন্যতম বড় কারণ ছিল এই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জায়গাটা, যেটা অ্যালান ডোনাল্ড খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছেন। সেই জায়গা থেকে পরবর্তী সময়ে যখন আন্দ্রে অ্যাডামস আসলেন, আন্দ্রে অ্যাডামস আসার পর এই ধারাবাহিকতাটাই কিন্তু এখন পর্যন্ত বজায় আছে। আপনি যদি চিন্তা করেন ন্যাশনাল টিমের এই সার্কিটে যে সমস্ত পেস বোলার রয়েছেন, এর বাইরেও কিন্তু মুশফিক, রেজাউর রহমান, রাজাদের মতো পেস বোলাররা আছেন, যে সমস্ত পেস বোলাররা এই সার্কিটেই মোটামুটি ঘোরাঘুরি করছেন এবং তাদেরকে ওই অনুযায়ী স্কিল ক্যাম্পগুলো করানো হচ্ছে। শরীফুলের ক্ষেত্রে একটা বিষয় বলবো যে শরীফুলের একটা ম্যাসিভ পরিবর্তন করা হয়েছে। এই ম্যাসিভ পরিবর্তনটা, এটার পেছনের কারিগরের ব্যাপারে অনেকেই জানেন না। এর পেছনে অন্যতম বড় কারিগর যতটুকু অ্যালান ডোনাল্ডকে বলা হয়, নাজমুল হোসেন তাকে নিয়ে আলাদা করে কাজ করেছেন। এই জায়গাটাকে নিয়ে কিন্তু কখনো কোনো কথা হয় না, গণমাধ্যমে এই বিষয়টা আসে না, যে ওটিস গিবসনের সময় থেকে যে ধারাটা শুরু হয়েছিল যে বাংলাদেশের লোকাল পেস বোলিং কোচেদেরকে শিক্ষিত করার প্রক্রিয়াটা, তারই একটা অনেক বড় ফসলের জায়গা হচ্ছে নাজমুল হোসেন। আপনি চিন্তা করেন শরীফুলকে নিয়ে কাজ করেছেন, শরীফুল যে এখন ইনকামিং বল করতে পারে, আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে চাই, শরীফুল যে এখন ইনকামিং বল করতে পারে, সেই জায়গাটা নাজমুল হোসেনের অনেকাংশ কৃতিত্বের জায়গা আছে। তানজিম হাসান সাকিব, যাকে নিয়ে এত কথা হচ্ছে সাম্প্রতিক সময়ে যে বাংলাদেশের সাদা বলের ক্রিকেটে ভরসার অন্যতম বড় কান্দারি, তানজিম হাসান সাকিব ডিরেক্ট নাজমুল হোসেনের স্টুডেন্ট। নাজমুল হোসেন বলতে আমি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক পেস বোলার নাজমুল হোসেনকে বলছি, যিনি এই মুহূর্তে বাংলাদেশের গেম ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত আছেন। তারেক আজিজ খুব রিসেন্টলি যুক্ত হয়েছেন। ডেফিনেটলি বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে কাজ তো অবশ্যই করা হয়েছে, যে কাজের জন্যই আমরা দেখতে পেয়েছি যে পেস বোলারদের মধ্যে এত সুন্দর ক্যালিবারের আপগ্রেডেশন। হাসান মাহমুদের ক্ষেত্রে একটা বিষয় চিন্তা করবেন, হাসান মাহমুদ এখন যেভাবে বল সুইং করাচ্ছেন, ডেফিনেটলি আন্দ্রে অ্যাডামসের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের জায়গা হচ্ছে বলের সিমের উপর কাজ করানো এবং পেস বোলারদের গতি নিয়ে কাজ করা, যেটা তিনি এর আগে অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের সময় থাকতে করেছেন। স্টার্ক বা লকি ফার্গুসনদেরকে যেভাবে তিনি গ্রুম আপ করেছেন, যেটা আমরা খুব ভালো মতো লক্ষ্য করি যে পেস বোলারদের গতির উপর একটা আলাদা জায়গা বা একটা আলাদা কাজের জায়গা কিন্তু আন্দ্রে অ্যাডামসের রয়েছে। কিন্তু এই যে গতিটার সঙ্গে সঙ্গে কন্ট্রোলের জায়গাটা, এগুলো কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়ার ফসল, যেই ধারাবাহিক প্রক্রিয়াটা মূলত ওটিস গিবসনের সময় থেকেই শুরু হয়েছে এবং সেটা এখন বাংলাদেশের লোকাল পেস বোলিং সার্কিটেও বেশ ভালোভাবে দৃশ্যমান। আপনি যদি চিন্তা করেন মারুফ মৃধার মতো পেস বোলার, রিপন মণ্ডলের মতো পেস বোলাররা, তারাও কিন্তু এই সার্কিটে রয়েছে। রেজাউর রহমান, রাজা, মুশফিক, এরা প্রত্যেকেই কিন্তু একদম আশেপাশেই আছে এবং ন্যাশনাল টিমের কোচিং প্যানেল দ্বারাই তারা কিন্তু ট্রেন্ড আপ হচ্ছে। সো আলটিমেটলি যদি কৃতিত্বের জায়গার কথা বলেন, ডেফিনেটলি বাংলাদেশের পেস বোলিং ডিপার্টমেন্টটা যে কালচারটা, আবারও বলবো, ওটিস গিবসন শুরু করে দিয়ে গেছেন, সেটাকে খুব সুন্দরভাবে অ্যালান ডোনাল্ড বলি, আন্দ্রে অ্যাডামস বলি, খুব ভালোভাবে সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাট মূল বীজটা বপন করা ছিল ওটিস গিবসনের সময়, যেটা সুফলটা এখন বাংলাদেশ ক্রিকেট পাচ্ছে। তবে আন্দ্রে অ্যাডামসের যে বোলিং প্ল্যান, সেই বোলিং প্ল্যানের প্রশংসা সত্যিকার অর্থে করতেই হবে, যে বোলিং প্ল্যানের কারণে পাকিস্তানকে এইভাবে আসলে ধরা খাওয়ানো গেছে। কিন্তু আবারও বলি, প্ল্যানের সঙ্গে সঙ্গে স্কিলটাও প্রয়োজন। স্কিল না থাকলে আপনি প্ল্যান এক্সিকিউট করতে পারবেন না। সো স্কিলটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার ফসল, যেটা বাংলাদেশ ক্রিকেট এখন একটা সুবিধা পাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।